বিদায় অনুষ্ঠান আজকে হচ্ছে অধ্যাপক শ্রী অলোক কুমার ঘোষ মহাশয়, উপস্থিত আমার সহকর্মী অধ্যাপক প্রফেসর অনিল কুমার সরকার মহাশয়, উপস্থিত আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর সুমিত মুখার্জি মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের বিভিন্ন বন্ধু যারা এখানে পিএইচডি করে বেরিয়েছেন এমন অনেকে আছেন, আর আমার ছাত্র বয়সী যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই। আমি অনিলদার থেকে একটু হয়তো বেশি সময় নেব, বেশি বলবো, কারণ আমার অভিজ্ঞতাটা একটু অন্যরকম। কারণ আমরা এখন যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে যুক্ত, আমরা 5-4 জন আছি স্যারের সঙ্গে। এর মধ্যে আমি বোধহয় সবচেয়ে বেশি দিন স্যারের খুব ঘনিষ্ঠ সান্নিধ্যে ছিলাম, আছি, হয়তো থাকবো। কারণ আমি স্যারের ক্লাসের স্টুডেন্ট। এই ক্লাসে মাঝে মাঝে থার্ড বেঞ্চে বসতাম, ওই ক্লাসে আমার একটা পজিশন। প্রায় 30 বছর ধরে এই সান্নিধ্যটা, যার ফলে স্বাভাবিকভাবেই আমার কিছু অভিজ্ঞতা স্যারের বিষয়ে, কিছু স্মৃতি একটু বেশি। স্যারের বিষয়ে বলা উচিত অবশ্যই একাডেমিক দিক থেকে শুরু করা উচিত, কিন্তু আমি একটু অন্য দিক থেকে শুরু করি। কারণ একজন একাডেমিশিয়ান, একাডেমিক দিক তো থাকবে স্বাভাবিক, কিন্তু অন্য আরো এমন অনেকগুলো দিক স্যারের জীবন নিয়ে উপন্যাস লেখা যায়। এবং যদি শরৎচন্দ্রের মতো কোনো ঔপন্যাসিক থাকেন, এই কাহিনী নিয়ে এমন একটা উপন্যাস হতে পারে চমকপ্রদ। আমি একটা বিষয় বলি। আমরা আজকের যুগে যেমন ইঁদুর দৌড়ে সবাই ছুটি, একটু কিছু পাওয়ার জন্য, একটু উপরের পদ, একটু উপরের সুবিধা পাওয়ার জন্য নিজেকে বিক্রি করে দেই, আমরা অনেককেই দেখি। এই যুগে দাঁড়িয়ে, এই ধ্বংসের যুগে যে নির্মাণের পথ দেখানো অলোক স্যারের কাছ থেকে প্রতিনিয়ত শেখার আছে। সেটা হচ্ছে যে মেরুদণ্ড বিক্রি নেই, মেরুদণ্ড বন্ধক দেওয়া যায় না, অলোক স্যারের কাছ থেকে শেখার আছে। অসংখ্য ঘটনা, আমি গত বছরের একটা ঘটনা উল্লেখ করব। স্যারের এই কর্মদক্ষতার জন্য স্বাভাবিকভাবেই প্রচুর জায়গা থেকে ডাক আসে ওনার দক্ষতার জন্য, যে আপনি এই পদটা সামলান। স্যার প্রচুর ডিনাই করেন, দু একটা জায়গায় ডিনাই করতে পারেন না, সেই জায়গায় থাকেন। এমন একটা জায়গায় থেকে দেখছেন যে প্রচন্ড দুর্নীতি, প্রচন্ড স্বজন পোষণ এমন কিছু হচ্ছে, যেটা স্যার কোনোদিন সহ্য করেন না। প্রয়োজনে ছেড়ে দেবো, কিন্তু ওটা সহ্য করা যাবে না, প্রতিবাদ করছেন। একেবারে লেটেস্ট ঘটনা এটা, আমি 1-1.5 বছর আগের কথাই বলছি। আর ঘটনাটায় আমি একটু সাক্ষীও বটে। খুব উপর মহলের একজন প্রতিনিধি পাঠালেন, কেন্দ্রীয় মন্ত্রী পর্যায়ে প্রতিনিধি পাঠালেন, যে অলোকবাবু এত দেখছেন কেন, এত আপত্তি করছেন কেন? আপত্তি বলতে ওই দুর্নীতি, স্বজন পোষণ এমন কিছু বিষয়। ওনাকে বলো একটু থামতে। যথারীতি সেই টুকে সে বললেন যে আমাকে মুখ পাঠিয়েছে এই ব্যাপারে। 100 জনের মধ্যে 99.9 জন চুপ করেছিলেন। অলোক স্যার উত্তর দিয়েছিলেন যে এত ভাইটাল বিষয়টা উনি দূর পাঠিয়েছেন কেন? আমার সঙ্গে এসে কথা বলুন, আমার কিছু বলার আছে, আমিও সেটা বলবো। এবং আদান প্রদানের পর যদি উনি জেনুইনের বিরুদ্ধে কোনো কথা বলেন, আমি মানব। এই বার্তা দেওয়া হয়েছে। যথারীতি সেই দূর গিয়ে হয়তো সেই বার্তা দিয়েছেন, তারপর থেকে উনি আর আসেন। সেই পদে স্যার এখনো আছেন, এখনো দক্ষতার সঙ্গে কাজ করছেন। এই যে দৃষ্টান্ত স্যারের এই 41 বছরের জীবনে অসংখ্য আছে। আজকে 31শে অক্টোবর 1984, স্যারকে পরশুদিন বলছিলাম, স্যার অক্টোবরের 31, 1984 বুধবার দুপুরে হাইরে, মানে ইন্দিরা গান্ধীর সঙ্গে মারা গেছিলেন। স্যার বললেন যে ওই দিন আমি কাশিয়ান কলেজে ছিলাম, কাশিয়ান কলেজে, স্যার কালিম্পং কলেজে। আমরা খুব ছোট তখন। এই মারা যাওয়ার খবর রেডিওতে বলেছিলেন, খবরটা করছিলেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আকাশবাণীতে। আমার সেই খবরটা ছোটবেলায় শুধু মনে আছে। আমি ক্লাসে এই কথাটা অনেকবার বলেছি। ইন্দিরা গান্ধী যেদিন মারা গেলেন, পরের দিন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় খবরের প্রথম লাইনটা বলেছিলেন যে কেটে গেল একটি দিন,
ইন্দিরাবিহীন। বিষয়টা এমন যে ইন্দিরা গান্ধীকে ছাড়া ভারতবর্ষ চলার মতো নয়। এই যে একটি দিন কেটেছে, এটা বড্ড বেশি কেটে গেছে। আজকেও সে 31 তারিখ। জাতীয় প্রেক্ষাপট বাদ দিয়ে আমি অন্তত বলতে পারি আমাদের যে ইতিহাস বিভাগ, এবং যদি আমরা এই ইউনিভার্সিটিকেও বলি, এই যে শূন্যতা, এই ইন্দিরা গান্ধীর এই 31শে অক্টোবরের শূন্যতার মতোই, এটা পূরণ হওয়ার নয়। পূরণ হওয়ার নয় শুধু আমার বিষয় না, প্রফেসর রাখাল চন্দ্রনাথ এই ডিপার্টমেন্টের প্রতিষ্ঠার সঙ্গে প্রথম পর্বে থেকে যুক্ত ছিলেন। কদিন আগে শুনলেন স্যারের বাড়ি আমরা মাঝে মধ্যে যাই, ভীষণ দুর্বল হয়ে গেছে বয়সের ভারে, 80-85 বছর বয়স। স্যার যখন শুনলেন যে অনেক রিটায়ার করতে চলে এসছে সময়, একটু চুপ করে থেকে বলেন যে দেখো, অলোক অন্য পর্যায়ে, কিন্তু অলোকের এই বিদায় অনুষ্ঠান যাতে ভীষণ ভীষণ সম্মান দিয়ে ভীষণ অন্যভাবে হয়, এটা কিন্তু তোমরা দেখো। আমি হয়তো শারীরিক কারণে যেতে পারবো না, কিন্তু অলোক অন্য ধরনের কেন? রাখালবাবু কিন্তু স্যারকে 1984 সাল থেকে দেখে আসছেন, অনেক প্রলোভন পেয়েছেন। তপন রায়চৌধুরী অক্সফোর্ডের প্রফেসর, সেখান থেকে পিএইচডি করার ডাক পেয়েছেন। তুই করে হয়তো বলতেন আমার কাছে চলে আয়, স্যার একেবারে এমনিতে উড়িয়ে দিয়েছেন, না প্রয়োজন নেই, বললেন আমি পড়াচ্ছি, ভালো করে আমি পড়াই। আর আমরা কজন আছি এখানটায় এমন ডাক পেয়ে আমরা নিজেকে সংযত করতে পারতাম? অক্সফোর্ডের ডাক, এমন অসংখ্য ঘটনা, এগুলো রাখালবাবু নিজে দেখেছেন টাইপের চোখের সামনে, যার ফলেই বলছেন যে অলোক হচ্ছে মাইলস্টোন, তোমরা কিন্তু তার এই বিদায় অনুষ্ঠানটা যথেষ্ট সম্মান দিয়ে করবে। সম্মান বলতে জাঁকজমক না, অন্তরের সম্মান। এখানে যেদিন আমি জয়েন করলাম, জয়েন করার পর যেহেতু সবাই আমার মাস্টার মশাই ছিলেন, স্যারের সঙ্গে দেখা করতে গেছি, স্মৃতিবাবুর সঙ্গেও দেখা করতে গেছি। প্রফেসর স্মৃতি কুমার সরকার বর্ধমানের তখন উপাচার্য ছিলেন। দেখা করতে গেছি, প্রথম যে কথাটা বললেন যে দেখো, অলোক আমার কলিগ ছিল, তোমারও কলিগ, আমরা একসঙ্গে চাকরি করেছি, তো একটা মনোবলী না কোনো সময় হয়ে থাকতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু তোমার মাস্টার মশাই আর অলোক অন্য লেভেলে। যদি কোনো সময় শুনি, যদিও তোমার ক্ষেত্রে শুনবো না, তোমাকে যা দেখেছি, যদি কোনোদিনই শুনি যে অলোকের কোনো কথা অমান্য করেছো, সেদিন তোমার সম্পর্কে আমার ধারণা খারাপ হয়ে যাবে। স্মৃতিবাবু বলেছেন। এই যে অভিজ্ঞতাগুলো, ওই 1984 থেকে আজকে 2025, হাজার হাজার হয়তো ঘটনা পাওয়া যাবে। এই অনিল দায়িত্ব উল্লেখ করলো যে বায়োমেট্রিক নিয়ে এখানে আমরা 200 জন প্রায় অধ্যাপক আছি। একটা মানে অনৈতিক কাজ হচ্ছে, বেশিরভাগ অধ্যাপক আমরা হয়তো রাজি হয়ে গেছি, ঘটনাটা ঠিক আছে মেনে নিলাম, কিন্তু অলোক স্যার দেখেছি প্রতিবাদ করে বলছেন হবে না, আর কিছু বলেছিলেন এটা আমি করেই ছাড়বো, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি সেটা হয়নি। আর আইনের বিষয়ে এত সচেতন, ওই যে বললাম দুর্নীতি, স্বজন পোষণ, এটাকে উনি 100% ঘৃণা করেন, রেয়ার। আমরা আজকের এই ইঁদুর দৌড়ের যুগে দেখি সবাই কিছু পাওয়ার জন্য যে হয়ে চলছি, সেখানটায় অলোক স্যার একেবারেই ব্যতিক্রম। যদি উনি সেইভাবে সেদিকে একটু পাওয়ার আতেন, আজকে কত উপরে চলে যেতেন, কোথায় যেতেন। কিন্তু অলোক স্যার বক্তব্য হচ্ছে ওখান থেকে গিয়ে আমি করবোটা কি, আমি তো এখানে ভালো আছি। এটা গেল একটা দিক। এবার একাডেমিশিয়ান হিসেবে যদি আমি বলি, আমি এই ক্লাসে পড়তাম, কি করব আমি প্রথম ছোটবেলায় ভাবতাম যে আমি রেডিওর বেকার হবো, যখন ক্লাস 6-7-এ পড়ি, চাকরি বাকরি পাবো না। তা যখন একটু বড় হয়েছি, তখন মনে হচ্ছে চাকরি বাকরি পাওয়া দরকার। কোন চাকরি? এই ক্লাসে পড়ে যখন স্যারের প্রথম লেকচার শুনি, মনোমুগ্ধকর লেকচার, ক্লাস টিচিং, তখন থেকে আমার মাথায় ঢুকতে শুরু করেছে যে যদি খুব ভালো পড়ানো যায়, কত ছাত্রের প্রিয় হওয়া যায়, তখন থেকে মাথায় ঢুকেছে যে এই শিক্ষক হবো, এই যে মাথায় ঢোকা। আর পরবর্তীকালে তো অনেক দীর্ঘ অভিজ্ঞতা। একজন শিক্ষকের মূল কাজ হচ্ছে প্রথমে ছাত্রের কাছে ভালো মানে টিচার হওয়া, ভালো পড়ানো, এটা প্রথম, অন্যান্য বহু দিক থাকবে। প্রথম জীবনে কিন্তু ওটাই আমাকে টার্গেট করছে, এই যে এত ভালো ক্লাস টিচিং। এবং তখন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত একইভাবে চলেছে। ওয়াসিম আছে, স্যার এই বছর দুয়েক আগে এই সেন্ট্রাল পার্কের মাঠে একটা বক্তৃতা দিয়েছিলেন দেশভাগ নিয়ে। আমি ওয়াসিমকে বললাম যে স্যারের এই বক্তৃতা, মনোমুগ্ধকর বক্তৃতা আমরা শুনি তারপর হারিয়ে যায়, এটা আমি রেকর্ড আকারে রেখে দিতে চাই, তুমি ভিডিওটা করো। ভিডিও করা হলো, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে। সেই ভিডিওটা
দেশভাগের এই বক্তব্য কয়েক লক্ষ মানুষ শুনেছে, বিদগ্ধ পণ্ডিতরা নিচে অনেক কমেন্ট করেছে। আমি কালকে পর্যন্ত দেখলাম সেই মধুময় পাল মানে দেশভাগ নিয়ে যার প্রচুর চর্চা, উনিও কমেন্ট করছেন, নীতিশ বিশ্বাস ক্যালকাটা নির্দিষ্ট উনিও কমেন্ট করছেন, এবং অসংখ্য। তার থেকে বড় কথা হচ্ছে যে স্যার তো ছোটবেলায় নর্থ বেঙ্গলে থাকতেন, একেবারে কোচবিহার রংপুরের বর্ডারে। সেখানটা প্রাইমারি স্কুল পড়ে চলে এসছেন, তারপর স্যারের তারপর প্রেস নিয়ে এখানটায় স্যার পরবর্তীকালে পড়াশোনা কলকাতায় আর অন্যান্য চাকরি জীবন ওইদিকে। ওই যে দেশভাগের বক্তৃতা, স্যারের সেই গ্রামের নামটা কয়েকবার উল্লেখ আছে, গিদারি, ওই হয়ে ওইখানটায় ওই গ্রামে পৌঁছে গেছে সেই বক্তৃতাটা। ওরা ভালো করে শুনছে, শোনার সময় মঞ্চের পেছনে দেখছে লেখা কল্যাণী বিশ্ববিদ্যালয়। অথচ ওদের বন্ধু আর কি, স্যারদের বন্ধু, বহু কাল ধরে খুঁজছে অলোক আমাদের ক্লাসমেট ছিল, অলোক কোথায়? 50 বছর আগের ঘটনা বা আরো বেশি, 55 বছর আগের ঘটনা। অলোক কোথায়? অলোক নেই। আমি যখন পেছনে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নামটা দেখেছি, এবং নামটাও অলোক কুমার ঘোষ, ছোটবেলার 10 বছরের চেহারা আর এখন 65 বছরের চেহারা, তো তবুও তারা গুগল কল্যাণী ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে দেখলো সেখানটা হিস্ট্রি ডিপার্টমেন্টে প্রফেসর অলোক কুমার ঘোষ এবং তার ফোন নাম্বার দেওয়া আছে। কোনো একজন ফোন করেছে, ফোন করে বলছে যে আপনি কি প্রফেসর অলোক কুমার ঘোষ, ছোটবেলায় এই নর্থ বেঙ্গলে থাকতেন, এই গিদারি গ্রামে? বলছে হ্যাঁ। তারপর বলছে আর অলোক আমি নিমাই। তারপর একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ, আর একজন কত বড় বড় জায়গা আছে। এই যে বিষয়, এই যে যোগাযোগটা এত বছর পরে হয়ে যাওয়া, এটাও কিন্তু স্যারের সেই মানে স্যারের সুবক্তা, এটাই মূল কারণ। কারণ অসংখ্য বক্তব্য আমি দিয়েছি, ওটা লোকে শোনে না। স্যারের বক্তব্যটা যত বেশি শোনে, যারা ইউটিউব বোঝে তারা জানে, যত বেশি শোনে ইউটিউব সেটাকে আরো বেশি করে প্রচার করে। ওই করতে করতে সেই গিদারি গ্রামে পৌঁছেছে। সেই গিদারি গ্রাম থেকে সেই পুরনো বন্ধুরা যোগাযোগ করেছে এইভাবে। এটা একটা অলৌকিক ঘটনার মতো, এটাও কিন্তু একটা পাওয়া। আমাদের বক্তব্য কিন্তু এইভাবে দিয়ে কোনোদিন পুরনো বন্ধুদের আমরা পাবো বলে আমি মনে করি না। এই দিক। আর বিকল্প আরেকটা বিষয় হচ্ছে যে স্যার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেভাবে সবাইকে সাহায্য সহযোগিতা করে গেছেন, করে চলেছেন, তাকে অধ্যাপক তপন কুমার বিশ্বাস এসেছিলেন, যে কথাটা বললেন যে অলোকদা রিটায়ারমেন্টের সবারই হয় রিটায়ারমেন্ট, সবাই বিদায় নেয়, কিন্তু আপনার বিদায়টা আর অন্য মানুষের বিদায়টা অন্যরকম। অন্য মানুষ যারা বিদায় নেয় তারা আর ঢোকে না ডিপার্টমেন্টে বেশিরভাগ, কিন্তু আপনার বেলায় দেখবেন বিষয়টা কি হয়। এই আমরা যেমন ধাপে ধাপে সবাই আসছি, আজকে তো কথাই বলতে পারছিলাম না, দল বেঁধে এসছে একেবারে। স্যারের যদি একেবারে খুব অপ্রিয় কেউ থাকে, সঠিক সময়ে কিন্তু ওরা টের পাচ্ছেন স্যার কি জন্য আমাকে একটা ফটো কথা কেন বলেছিলেন, ভালোর জন্যই বলেছিলেন। এই যে অভিজ্ঞতা দিনের পর দিন আমাদের সবার আছে। কদিন আগে পর্যন্ত আরটিপিসির সময় দেখা যাবে যে লড়াই, সেই বিসিএ পরিষদে ফোন করে জানাচ্ছেন প্রফেসর শঙ্কর কুমার ঘোষ। এই অসংখ্য অভিজ্ঞতা, আজকে আরো অনেকে বলবেন, আমি দীর্ঘায়িত করছি না। আমি শুধু স্যারকে বলবো, স্যারের কর্মজীবন এইখানে শেষ হচ্ছে। তারপর আগামী পরশু দিন আরেক জায়গায় শুরু হচ্ছে। কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা আছে, সোশ্যাল অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট বলে কিছু, হ্যাঁ, কলকাতায়। সেখানে জয়েন করছেন, 70% পর্যন্ত চাকরি করবেন। আমাদের কাছে স্যারের এটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা, বিদায় না, আমার কাছে ব্যক্তিগতভাবে নাই। নিয়মিত ওইখানটায় যাবো, হয়তো এই ডিপার্টমেন্টে রোজ রোজ দেখা পাবো না, ওইখানে গিয়ে পরামর্শ দেবো। তা আশা করি এই যোগাযোগগুলো সবসময় থাকবে। স্যারের এই বিদায়, স্যার সকালবেলায় বলছিলেন, আজকে যিনি এক্সপার্ট এসেছিলেন, যে এটা আমার মুক্তি। আমি বলবো রবি ঠাকুরের ভাষায় যে স্যারের মুক্তি হচ্ছে আলোয় আলোয়। স্যারের মুক্তি আলোয় আলোয়, এই আকাশে বড়াচার স্মৃতিসুধায় বিদায়ের পাত্রকারী। স্যারকে প্রণাম, সবাইকে ধন্যবাদ।